ক্লাস 12 এর আগের দিন আমরা পড়েছিলাম সংরক্ষণ সম্পর্কে। সেখানে কি পড়েছিলাম? ইন সিটু সংরক্ষণ আর এক্স সিটু সংরক্ষণ, মানে নিজস্ব বাসস্থানে সংরক্ষিত হচ্ছে নাকি কৃত্রিম পরিবেশে সংরক্ষিত হচ্ছে, সেই অনুযায়ী দুটো ভাগ দেখেছিলাম। তো সেখানে ইন সিটুর ক্ষেত্রে মনে রেখেছিলাম হচ্ছে জাস্ট নিবো দিয়ে, আর এক্স সিটুর ক্ষেত্রে সিবিজিড দিয়ে। ঠিক আছে, তো এখানে আমি বলেছিলাম যে বায়োস্ফিয়ার রিজার্ভ আর জাতীয় উদ্যান আর হচ্ছে অভয়ারণ্য, এই যে তিনটা মানে টাইপ আছে, এখানে আমাদের সংজ্ঞাগুলো মনে রাখার জন্য বলেছিলাম যে কিভাবে সহজে মনে রাখবো। তাহলে এটার ক্ষেত্রে কি, বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে যে যখন কোনো একটা প্রাকৃতিক অঞ্চলকে কয়েকটি অংশে ভাগ করা হবে বা বিভক্ত করা হবে, তখন সেটাকে বলবো হচ্ছে, আর এই জায়গাটাতে কি সংরক্ষিত হচ্ছে, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য, এই দুটোকে সংরক্ষণ করার জন্য কি করা হচ্ছে, যখন কোনো একটা প্রাকৃতিক অঞ্চলকে কয়েকটি অংশে বিভক্ত করা হচ্ছে তখন তাকে বলবো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। কিংবা আরেকটা সংজ্ঞা কি দেখেছিলাম, যে ইউনেস্কো দ্বারা পরিচালিত ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র সংরক্ষিত হয় তাকে বলবো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো তোমাদের যেটা সুইটেবল মনে হবে, যেটা বেশি সহজ মনে হবে সেটা মনে রাখবে। আর তারপরে চলে আসি অভয়ারণ্যের ক্ষেত্রে। এখানে কি দেখেছিলাম, যে গাছপালা সহ, কিন্তু অবশ্যই ওখানে আমরা এই টার্মটা ইউজ করব যে রাজ্য সরকারের অধীনস্থ, প্রথমে এই কথাটা তারপরে বাকিটা। তাহলে রাজ্য সরকারের অধীনস্থ যে সংরক্ষিত অঞ্চলে, যেহেতু সংরক্ষণ করা হচ্ছে, যে সংরক্ষিত অঞ্চলে কি করা হচ্ছে, গাছপালা সহ বিশেষ বিশেষ প্রজাতিকে সংরক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে অভয়ারণ্য। এগুলোর উদাহরণ আমরা দেখেছিলাম। আর জাতীয় উদ্যানের ক্ষেত্রে মানে জাস্ট একটু টার্মগুলো আলাদা রাখবো যেন তফাৎটা করতে পারি। এখানে কি করা হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যময় যেসব স্থানে, কেন্দ্র সরকারের অধীনস্থ প্রাকৃতিক সৌন্দর্যময় যেসব স্থানে সমস্ত রকম গাছপালা ও জীবজন্তু বা বন্যপ্রাণীরা সংরক্ষিত হয় তাকে বলবো হচ্ছে জাতীয় উদ্যান। তাহলে এখানে হচ্ছে সমস্ত রকম গাছপালা ও জীবজন্তু বা বন্য জীবজন্তু সংরক্ষিত হচ্ছে কার তত্ত্বাবধানে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে, তখন সেটাকে বলছি হচ্ছে জাতীয় উদ্যান। ঠিক আছে, কিন্তু অবশ্যই ওখানে প্রাকৃতিক সৌন্দর্যময় কথাটা দিব, যেহেতু সংজ্ঞাতে সেভাবেই আছে। আর মানে এক কথায় তোমরা যদি এই জিনিসটা দাও যে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সংরক্ষিত হয় বা পরিবেশ ও জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা হয়, সেটাও হবে। কিন্তু মেইন জিনিসটা তোমাদের লিখতে হবে কি, যে কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকার। তো রাজ্য সরকার হলে লিখবো রাজ্য সরকারের অধীনস্থ যে অরণ্যে এই জিনিসটা সংরক্ষিত হয়। ঠিক আছে, তাহলে জাতীয় উদ্যানের ক্ষেত্রে কি বললাম, যে সমস্ত রকম গাছপালা ও বন্য জীবজন্তু সংরক্ষিত হয়। এর ক্ষেত্রে কি বললাম, যে বিশেষ বিশেষ প্রজাতিগুলি সংরক্ষিত হয় গাছপালার সঙ্গে। তাহলে রাজ্য সরকারের অধীনস্থ যে অরণ্যে বা যে বনাঞ্চলে কি করা হচ্ছে, গাছপালার সঙ্গে বিশেষ বিশেষ বন্য প্রাণীদের সংরক্ষণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে অভয়ারণ্য। আর বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যকে সংরক্ষণের জন্য যখন কোনো প্রাকৃতিক অঞ্চলকে বিশেষ কয়েকটি অঞ্চলে ভাগ করা হয় বা কয়েকটি অংশে বিভক্ত করা হয় তখন তাকে বলবো হচ্ছে, কারণ এখানে আমরা তিনটা জিনিস দেখেছিলাম না, সিবিটি, কোর রিজন, বাফার রিজন, ট্রানজিশনাল রিজন, এটা আশা করি তোমাদের মনে আছে। তাহলে সেই জন্য এভাবে ভাগটা করব। আর যেটা বলেছিলাম সংরক্ষিত বন, এর ক্ষেত্রে কি ছিল, যে রাজ্য সরকারের অধীনস্থ যে অরণ্যে মানুষের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণা সূত্রে প্রবেশ এর অধিকার আছে, তখন তাকে বলবো হচ্ছে, তার মানে কি এখানেও সংরক্ষিত হচ্ছে বাস্তুতন্ত্র আর জীববৈচিত্র্য, সেই জন্য এই ধরনের মানে সংরক্ষণটা বলবো হচ্ছে সংরক্ষিত বন। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে দেখেছি, এখানে কনফিউজড হওয়ার কিছু নেই, একবার ভালো করে বুঝে নিলেই
তোমরা সংজ্ঞাগুলো লিখতে পারবে বা বলতে পারবে। এবার এই যে আমরা সংরক্ষণটা দেখলাম যে ওদের নিজস্ব পরিবেশে সংরক্ষণ হচ্ছে নাকি কৃত্রিম পরিবেশে সংরক্ষণ হচ্ছে, এই অনুযায়ী আমরা দুটো ভাগ দেখলাম, ইনসিটু আর এক্সিটু। তাছাড়াও কিছু কিছু সংরক্ষণ আছে যেটা হচ্ছে আন্তর্জাতিক লেভেলে হয় বা ইন্টারন্যাশনাল লেভেলে হয় বা জাতীয় স্তরে হয় বা অন্যান্য সংরক্ষণও আমরা দেখব। তো প্রথমে চলে আসি হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক কিছু সংস্থা আছে যারা কি করে এই জীববৈচিত্র্যটাকে সংরক্ষণের জন্য বিশেষ ভূমিকা পালন করে। তো সেটাকে মনে রাখার জন্য দেখো কি কি পড়বো, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বা জাতীয় সংরক্ষণ, আর একটা হচ্ছে আদার্স সংরক্ষণ, ঠিক আছে, কনজারভেশন। তো ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারছি যেখানে হচ্ছে দেশ ও বিদেশের কথা থাকবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তাহলে এখানে এটাকে মনে রাখবো হচ্ছে সি টুইক দিয়ে। টুইক মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, ঠিক আছে, এই যে টুইক কথাটা লিখলাম এটার মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। আর সি মানে তো আমরা এমনি জানি যে দেখা, তাহলে এটাকে শর্ট ফর্মে মনে রাখবো কি দিয়ে, সি টুইক। এবার এই যে সি টুইকটা লিখলাম, এখানে সি মানে হচ্ছে সাইটস, CITES, ঠিক আছে, জিনিসটা বুঝবে একবার ভালো করে মাথায় ঢুকে গেলে খুব সুবিধা হবে। তারপরে টি আছে, টি থেকে হবে ট্রাফিক, TRAFFIC। এগুলো সবগুলোই যেহেতু ফুল ফর্ম আছে সেই জন্য ক্যাপিটাল ওয়ার্ডে লিখব। তারপরে ডাব্লু থেকে আছে WWF, হলো আই থেকে আছে IUCN, জি থেকে আছে গ্রিন পিস, পিস মানে শান্তি, ঠিক আছে। তাহলে এই যে সাইটস কথা লিখলাম এটার ফুল ফর্মগুলো এবার দেখবো, এদের কাজগুলো দেখবো। তোমাদের কিন্তু পরীক্ষায় খুবই আসে, 1 মার্কের জন্য হোক বা 2 মার্কের জন্য, যে সাইটস এর ফুল ফর্ম কি, IUCN এর ফুল ফর্ম কি, এরকম। তো প্রথমে চলে আসি, কেন বলছি, কারণ এটার ফুল ফর্মটা দেখলে এটার কাজটাও বুঝে যাবো। সি থেকে হবে হচ্ছে কনভেনশন, এখানে মনে রাখতে হবে শেষ ওয়ার্ডটা দিয়ে এন্ডেঞ্জার্ড স্পেসিস, ঠিক আছে, ES দিয়ে। তাহলে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন endangered species, ঠিক আছে। দেখো endangered species of wild fauna and flora, of wild fauna and flora, ঠিক আছে। কনভেনশন প্রথমে এটা দিয়ে মনে রাখবো, এন্ডেঞ্জার্ড স্পেসিস এতটুকু মনে রাখলে অটোমেটিক মনে পড়ে যাবে। তাহলে এন্ডেঞ্জার্ড স্পেসিস, তার আগে কি হচ্ছে ট্রেড, তাহলে কনভেনশন মানে হচ্ছে সম্মেলন, অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্লোরা, ঠিক আছে। তারপরে তাহলে এখানে দেখো নামটা আমরা কি বুঝতে পারছি, মানে সম্মেলন কিসের উপর হয়েছিল, আন্তর্জাতিকভাবে। ট্রেড মানে হচ্ছে বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য, যেখানে হচ্ছে লেনদেন হয়, আদান প্রদান হয়, ক্রয় বিক্রয় হয়। ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস, কার মধ্যে, বিলুপ্ত প্রায় বা হচ্ছে বিপদগ্রস্ত প্রজাতিদের মধ্যে। অফ ওয়াইল্ড ফোনা, বন্য, ফোনা মানে হচ্ছে আমরা কি জানি সাপ ফোনা তোলে, তাহলে সেটা হচ্ছে প্রাণীদের বোঝায়। ফ্লোরা ফ্লাওয়ার থেকে মানে মনে রাখার চেষ্টা করবো, যেটা হচ্ছে উদ্ভিদদের বোঝায়। তাহলে এখানে বিপদগ্রস্ত এই সাইটস এর কাজটা কি, এর কাজ হচ্ছে যে আমরা এই যে আন্তর্জাতিক স্তরে
সমস্ত রকমের যেগুলো হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিপদগ্রস্ত প্রজাতি, উদ্ভিদ হোক প্রাণী হোক, তাদের আন্তর্জাতিক স্তরে লেনদেন বা হচ্ছে ক্রয় বিক্রয় বা বলবো যে আমদানি বা রপ্তানিটা পুরোপুরিভাবে নিষিদ্ধ। তাহলে সাইটসের মেন লক্ষ্য বা মূল লক্ষ্যটা কি সেটা বুঝতে পারলাম। মানে যে সমস্ত প্রজাতি, উদ্ভিদ হোক প্রাণী হোক, বা যে সমস্ত স্পিসিস বিপদগ্রস্ত মানে ধ্বংসের মুখে আছে, সেই সমস্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতিগুলিকে আন্তর্জাতিক স্তরে আমরা আদান প্রদান বা হচ্ছে আমদানি রপ্তানি করব না, বা এই ধরনের প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। যেটাকে পরিচালনা করে সাইটস নামক একটা সংস্থা। ঠিক আছে, তাহলে এটার ফুল ফর্ম আমরা বুঝতে পারলাম, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্লোরা। তারপরে চলে আসে হচ্ছে টি থেকে ট্রাফিক। এটার ফুল ফর্ম হচ্ছে, এটা মনে রাখবো হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফোনা। দেখো এখানে প্রথমে ছিল ফোনা, এখানে উল্টো ফ্লোরা অ্যান্ড ফোনা ইন কমার্স। এতটুকু মনে রাখলে অটোমেটিক এটা মনে চলে আসবে যে ট্রেড রেকর্ড অ্যানালাইসিস অফ ফ্লোরা অ্যান্ড ফোনা ইন কমার্স। আর এখানে কি বলেছিলাম, এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্লোরা কিসের ক্ষেত্রে, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস। ঠিক আছে, তা এখানে এটা ফুল ফর্মটা লিখছি, ট্রেড রেকর্ড অ্যানালাইসিস অফ ফ্লোরা অ্যান্ড ফোনা ইন কমার্স। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, ট্রেড মানে আবার ওই বাণিজ্য, যেখানে হচ্ছে আদান প্রদান ঘটবে, আমদানি রপ্তানি হবে। তাহলে এমন ভাবে আমরা কোনো জিনিস, ফ্লোরা এন্ড ফোনা মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী, ফোনা হচ্ছে প্রাণী, তো এমন কোনো উদ্ভিদ ও প্রাণীদের এমনভাবে রপ্তানি করব না বা আমদানি করব না যার জন্য প্রকৃতিতে ওদের বিপদগ্রস্ত হতে হয়। এই জিনিসটা দেখাশোনার কাজটা করা হচ্ছে ট্রাফিক নামক সংস্থা। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, মেইন কাজটা কি, কি সংরক্ষণ করে, প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমি না বলি যে এটা কোন কাজ করছে, ওটা কি কাজ করছে ওই সংস্থাটা, শুধু আমরা এতটুকু মনে রাখবো যে এখানে জীববৈচিত্র্য ও 2 নম্বর হচ্ছে পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয় বা সংরক্ষণ করা হয়। কারণ এই দুটোর মধ্যে সবকিছু পড়ে যাবে। ঠিক আছে, পরিবেশ বলতে বনসৃজন পড়বে, বিভিন্ন ধরনের গাছপালা সবকিছু, জীববৈচিত্র্য বলতে ছোট বড় সকল রকম অ্যানিমালদের বোঝাবে। তাহলে আমরা শুধু যদি এই দুটো মনে রাখি তাহলে হবে, কিন্তু আমরা প্রতিটা আলাদা করে দিচ্ছি যেন সুবিধা হয় মানে মনে রাখতে। তাহলে ট্রেড রেকর্ড অ্যানালাইসিস অফ ফ্লোরা অ্যান্ড ফোনা ইন কমার্স মানে এমনভাবে লেনদেনটা করবো না যেন পরিবেশে ওদের বিপদগ্রস্ত হতে হয় বা ওরা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। কারা, বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য বা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী প্রজাতি। ঠিক আছে, যাদেরকে নিয়ে এই যে বাণিজ্যটা চলছে, লেনদেন বা আদান প্রদানটা চলছে। ঠিক আছে, তারপরে চলে আসি ডাব্লু দিয়ে। ডাব্লু দিয়ে কি আছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। ঠিক আছে, বা এটার পরবর্তীতে নাম হয়েছে, এটা পূর্বে নাম ছিল, এটা পরবর্তীতে নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। প্রায় একই রকম থেকে গেছে নামটা, কিন্তু মানেটা কি দেখো, ওয়ার্ল্ড বিশ্ব, ওয়াইল্ড লাইফ মানে বন্যজীবন, ফান্ড মানে হচ্ছে তহবিল বা সংস্থার থেকে কি করা হচ্ছে যে বিভিন্ন ধরনের, দেখবে যখনই ডাব্লিউডাব্লিউ কথা দেখতে পাবে সেখানে রেড পান্ডার একটা ছবি দেওয়া থাকে। তার মানে কি, ওটা হচ্ছে বিপদগ্রস্ত প্রাণী। এই সমস্ত বিপদগ্রস্ত প্রাণীদের হাত থেকে রক্ষা করার জন্য যত রকমের ব্যবস্থা গ্রহণ করা উচিত বা বিভিন্ন ধরনের ত্রাণ বা বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়ার কাজটা কি করে, ডাব্লিউডাব্লিউএফ। তো ফুল ফর্মটা মনে থাকবে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, যা পরবর্তীতে হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। ঠিক আছে, তাহলে 3টা গেল। এবার হচ্ছে
কারণ তোমাদের এগুলো 1 কিংবা 2 মার্কের জন্য খুবই আসে, হয় ফুল ফর্ম আসে আর না হলে কাজটা আসে। দেখা হলো যে ফুল ফর্ম ও একটি কাজ লিখো বা দুটি কাজ লিখো, তাহলে দুটি কাজ তো আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি, একটা দুটো, তার সঙ্গে ওটাও একটা কাজ হয়ে যাচ্ছে যে ফান্ড প্রদান করে, আর বা ফুল ফর্মটাতেও একটা 1 নম্বরের কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তারপরে চলে আসছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, আচ্ছা লিখিয়ে দিই, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস। তাহলে কি করছে এটা দেখো, এমন একটা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ফর দ্য কনজারভেশন, যেটা কি করছে, কনজার্ভ করছে বা সংরক্ষণ করছে কিসের, অফ নেচার, প্রকৃতির, আর ন্যাচারাল রিসোর্সেস এবং প্রাকৃতিক সম্পদগুলির। এই আইইউসিএনই হচ্ছে আন্তর্জাতিক মানে এমন একটা সংস্থা যে যারা কি করে, যারা হচ্ছে রেড লিস্ট প্রকাশ করে। আর রেড লিস্টে কি আমরা সবাই জানি যে কোনো একটা প্রাণী কত পরিমাণ মানে বিপদগ্রস্ত, কোন প্রাণী বিপন্ন, কোন প্রাণী সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়ে গেছে, তাদের জন্য যে চার্ট বা লিস্টটা তৈরি করা হয় সেটা কে তৈরি করে, IUCN। তাহলে এই আন্তর্জাতিক সংস্থাটার নামটা মনে থাকবে। এটা কি করে, এরা রেড লিস্ট প্রকাশ করে। তাহলে এই আন্তর্জাতিক সংস্থাটা কি করছে, সব থেকে গ্রহণযোগ্য আর মানে বিকল্পহীন একটি লিস্ট তৈরি করে বা তালিকা প্রস্তুত করে, যার নাম হচ্ছে রেড লিস্ট। তাহলে এই সংস্থার কাজটা দেখলাম। তারপরে চলে আসে হচ্ছে গ্রিন পিস। এই গ্রিন পিসে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে সমস্ত রকম জীববৈচিত্র্য আছে তাদেরকে মানে বেঁচে থাকার জন্য কি করা হয়, যে প্রাকৃতিক পরিবেশ আছে তাদের সংরক্ষণের জন্য মুখ্য ভূমিকা পালন করে কি, গ্রিন পিস নামক সংস্থা। গ্রিন নামটাতে বুঝতে পারছি, তাহলে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ করবে কাদের জন্য, বিভিন্ন ধরনের জীববৈচিত্র্যকে পরিবেশের মধ্যে টিকিয়ে রাখার জন্য বা পৃথিবীর সমস্ত রকম জীববৈচিত্র্যকে পরিবেশে টিকিয়ে রাখার জন্য কি করা হচ্ছে, প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণের দায়িত্ব বা ভূমিকা পালন করা হচ্ছে গ্রিন পিস। পিস মানে শান্তি, গ্রিন মানে আমরা বুঝতে পারছি সবুজ। তাহলে ফুল ফর্মগুলো দেখলাম, এর মধ্যে সব থেকে বেশি যেটা তোমাদের মানে পরীক্ষায় আসে সেটা হচ্ছে সাইটস, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। কোনো সময় এই জায়গাটাতে মানে গোলমাল হয়ে যায়, কনভেনশন অন হবে না অফ হবে, কোনো সময় ইন হবে না অন হবে, এই জায়গাগুলোতে বাকি সব একবার মানে প্র্যাকটিস করলে তোমাদের দেখবে যে অটোমেটিক মানে মনে রাখতে পারছো। প্রথমে এই জিনিসটাকে মাথায় রাখবে, ইএস দিয়ে, এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ, কিসের স্পেসিস এন্ডেঞ্জার্ড, ফোনা অ্যান্ড ফ্লোরা, যেহেতু এরা বন্যপ্রাণীর সঙ্গে যুক্ত বা বন্যপ্রাণী বা বন্য উদ্ভিদ, সেই জন্য এখানে ওয়াইল্ড কথাটা যুক্ত করা হয়েছে, ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্লোরা। তাহলে এটা হয়ে গেল এন্ডেঞ্জার্ড স্পেসিস, আর ওর সঙ্গে যুক্ত হচ্ছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখবে। এটা গেল হচ্ছে কি ইন্টারন্যাশনাল কনজারভেশন, তার মানে ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে কিছু কিছু সংস্থা আছে যারা কি করছে, জীববৈচিত্র্যটাকে সংরক্ষণ করার জন্য বিশেষ বিশেষ ভূমিকা পালন করছে, সেটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে এটা মিটাচ্ছি। এবার চলে আসছে জাতীয় স্তরে কিছু সংরক্ষণ। এটা আরো সহজ, এটাকে মনে রাখবো কিভাবে, দেখো ওটা আমি মনে রেখেছিলাম হচ্ছে সি টুইক দিয়ে, এটা মনে রাখবো হচ্ছে সিবিজেড দিয়ে একটা জিনিস মনে রেখেছিলাম এক্সিটোর ক্ষেত্রে, এখানে মনে রাখবো হচ্ছে FBZ, কি দিয়ে, FBZ, তাহলে জাতীয় স্তরে কিছু সংস্থা আছে যারা কি করছে, এই জীববৈচিত্র্যগুলোকে সংরক্ষণের জন্য বিশেষ বা মুখ্য ভূমিকা পালন করে থাকে। তারা কি কি সেগুলো দেখছি।
তারপরেও একটা আছে এদের ঊর্ধ্বে এনবিএ, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। লিখি ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। দেখো এখানে এটা হচ্ছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া হলো। এটা হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিএসআই, FBZ মনে রাখলেন কি না, এটার ফুল ফর্ম হচ্ছে FSI, BSI আর ZSI। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমি লেখাগুলো তাড়াতাড়ি লিখছি যেন মানে সময়টা বেশি না লাগে, কিন্তু যদি ধীরে সুস্থে লিখতাম সময়টা একটু বেশি যাবে, আর অটোমেটিক 35 মিনিট বা 36 মিনিট হয়ে গেলে ফোনটা অটোমেটিক অফ হয়ে যায়, সেই জন্য তাড়াহুড়া করছি। যাই হোক, এই অনলাইন আর অফলাইন ক্লাসে এটাই তফাৎ। এই যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এটা মনে রাখলাম এফ দিয়ে। এটা হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওটা দেখলাম ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। তাহলে এই যে তিনটা নাম ZSI, BSI আর FSI, এরা কি কাজ করে এটা মনে রাখবো হচ্ছে মসৃণ ভাবে কাজ করে। ঠিক আছে, কিরকম দেখো, মসৃণ লিখলাম যেন মনে থাকে। তাহলে থেকে হচ্ছে মূল্যায়ন করবে, দন্তস্ব থেকে সংরক্ষণ করবে, দন্তন্য থেকে নিয়ন্ত্রণ করবে। কাদের? ওই বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীদের যেন এদের বিকাশ ঘটে, এদের অবলুপ্তির হাত থেকে রক্ষা করা যায়, তার জন্য তো সংরক্ষণ করা। তাহলে এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া নামটাতে বুঝতে পারছি এখানে কি মূল্যায়ন করবে, কি সংরক্ষণ করবে, কি নিয়ন্ত্রণ করবে, তিনটারই কাজ একই, সেই জন্য ওটা প্রথমে লিখলাম এই যে মসৃণ দিয়ে। এই তিনটা একই কাজ করছে, কিন্তু তিনটার ক্ষেত্রে আলাদা। এখানে হচ্ছে বনজ সম্পদ, ঠিক আছে, ফরেস্ট বনজ সম্পদকে মূল্যায়ন করবে, সংরক্ষণ করবে আর নিয়ন্ত্রণ করবে, যেটার কাজ কি ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার কাজ। ঠিক আছে, যেটার সদর দপ্তর কোথায় আছে? দেরাদুনে। হলো, এর সংখ্যা হচ্ছে 28টি, প্রতিটি রাজ্যে প্রায় একটি করে আছে। হলো ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, এর কাজ কি? আচ্ছা ওটা পরে আছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে কি নামটা দিয়ে বুঝতে পারছি বিভিন্ন ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদদের কি করছে? মূল্যায়ন করছে, সংরক্ষণ করছে, নিয়ন্ত্রণ করছে। আর এখানে হচ্ছে বনজ সম্পদ, মানে টোটাল উদ্ভিদগুলোকে বোঝাচ্ছে। ঠিক আছে, আর জলজীবের ক্ষেত্রে হচ্ছে বন্য প্রাণীদের মূল্যায়ন করবে, সংরক্ষণ করবে, নিয়ন্ত্রণ করবে। তাহলে তিনটার কাজ দেখতে পেলাম। খুবই সহজভাবে মনে রাখার জন্য কি বললাম, বোটানিক্যাল থেকে বিভিন্ন ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদের এই তিনটা কাজ করছে। এখানে হচ্ছে বনজ সম্পদ, যেহেতু ফরেস্টের কথা বলা হয়েছে, ফরেস্ট মানে হচ্ছে বনজ, আর জুলজিক্যাল এখানে হচ্ছে প্রাণীর কথা আসছে, সেই জন্য এখানে বন্য প্রাণী। এটা দিয়ে আমাদের মনে রাখতে হবে। এনবি এর কাজটা কি? এনবি এর কাজটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সুপারিশগুলো আছে, সেই সুপারিশগুলো রাজ্যের কাছে পৌঁছাতে মেন ভূমিকা পালন করে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, যার কাজ হচ্ছে মানে এই যে বিভিন্ন ধরনের মূল্যায়ন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ কত পরিমাণে বাড়াতে হবে, কি করতে হবে, কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সেই জন্য যে বিভিন্ন ধরনের সুপারিশগুলো করে, সেই সুপারিশগুলোকে কোথায় পাঠাতে সাহায্য করে? রাজ্য সরকারের কাছে। যেটা কাজ কি করে? এনবিএ, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, যার সংখ্যা হচ্ছে প্রায় 28টি, প্রতিটা রাজ্যে একটু করে আছে এরকম। এবার হচ্ছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এটাতে দেখলাম বোটানিক্যাল আর জুলজিক্যাল, এটার সংখ্যা হচ্ছে 16টি,
ঠিক আছে, মানে 16টি ভাগে বিভক্ত হয়ে আছে, যার সদর দপ্তর হচ্ছে কলকাতায়। কোথায়? কলকাতা। এটারও সদর দপ্তর হচ্ছে কলকাতা। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নাম্বার কটা? 9টা। তাহলে মনে থাকবে, এটা গেল হচ্ছে ন্যাশনাল কনজারভেশন, মানে কোন কোন সংস্থা জাতীয় স্তরে সংরক্ষণ করছে সেটা মনে রাখার ট্রিক্স, প্লাস হচ্ছে কোনটা কিভাবে কাজ করছে সেটা দেখলো। এবার চলে আসি হচ্ছে অন্যান্য বা আদার্স কনজারভেশন। তাহলে ওই যে ইন্টারন্যাশনাল আর ন্যাশনালটা দেখলাম, এটাকে তো আমাদের হজম করতে হবে, তো এটা হজম দিয়ে মনে রাখবো। কি দিয়ে? হজম। ঠিক আছে, দেখো এইচ থেকে হারবেরিয়াম, এ থেকে অ্যাকোয়ারিয়াম, জেড থেকে জুলজিক্যাল পার্ক, এ থেকে আর অ্যাকোয়ারিয়াম আরবোরেটাম, আরবোরেটাম। এম থেকে মিউজিয়াম। ঠিক আছে, এই যে নামটা লেখা হলো, মনে রাখলাম কি দিয়ে? তাহলে আগের পড়া দুটোকে মনে রাখার জন্য এটাকে হজম করতে হবে, বা আগের পড়া দুটো ওই জন্য এইভাবে নামটা দেওয়া হয়েছে, যেন তোমাদের মনে রাখতে সুবিধা হয়। দেখো, হারবেরিয়াম মানে অন্যান্য কোন জিনিসগুলোর মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারি বা করছি। হারবেরিয়াম হচ্ছে কি, এখানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনও বলতে পারি, বিভিন্ন ধরনের উদ্ভিদদের বা বিপন্ন প্রায় বা বিপদগ্রস্ত উদ্ভিদদের ওখানে সংরক্ষণ করা হয়। তো আমরা হারবেরিয়ামে কি করি, একটা উদ্ভিদ নমুনাকে ছোট অংশ হোক বা সম্পূর্ণ উদ্ভিদটা, যদি উদ্ভিদটা আকারে আকৃতিতে ছোট হয়, তাহলে সমগ্র উদ্ভিদটাকে সংরক্ষণ করা হয় কোনো একটা সাদা কাগজের মধ্যে, যেখানে তার পাশে কি ওই উদ্ভিদটা বা ওই উদ্ভিদটার কোনো একটা ছোট অংশ বা কাটা অংশ কেটে নিয়ে উদ্ভিদটার সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য সাইডে ও সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া থাকে। ঠিক আছে, কি গোত্র, কি প্রজাতি, কোথা থেকে কালেকশন করা হয়েছে। ঠিক আছে, তাহলে হারবেরিয়াম সিট কি, যেটা বলা হলো যে এমন একটা সিট বা কাগজ, যে কাগজটার মধ্যে ওই উদ্ভিদটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকে। তাহলে এই হারবেরিয়াম আমরা কোথায় দেখতে পাচ্ছি? হাওড়ার শিবপুরে। শিবপুর। ঠিক আছে, তারপরে চলে আসি হচ্ছে অ্যাকোয়ারিয়াম। তাহলে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীদের সজীব অবস্থায় সংরক্ষণ করা হয় যে জায়গাতে, কাছের একটা মানে মোটা পুরুর একটা কাছের জলাধার, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীদের কি করা হচ্ছে, সজীব অবস্থায় সংরক্ষণ করা হয়। এটা আমরা কোথায় দেখতে পাবো? দীঘাতে। ঠিক আছে, দুটো দেখলাম। তারপরে চলে আসছে হচ্ছে জুলজিক্যাল পার্ক। জুলজিক্যাল পার্ক এর উদাহরণ হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যেটা আছে হচ্ছে দার্জিলিং। যাই হোক, আরও আছে আলিপুর চিড়িয়াখানা। তাহলে চিড়িয়াখানায় আমরা কি দেখতে পাচ্ছি? কৃত্রিম পরিবেশে যখন কোনো বিপদগ্রস্ত ও বিপন্ন প্রাণীদের যখন কৃত্রিম পরিবেশে কিসের জন্য সংরক্ষণ করা হয়? মানুষের প্রদর্শনের জন্য বা হচ্ছে প্রজননের জন্য, যখন কোনো বিপদগ্রস্ত বিপন্ন প্রাণীদের কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে, তখন তাকে বলছে হচ্ছে জুলজিক্যাল পার্ক। ঠিক আছে, বা চিড়িয়াখানা। তাহলে উদাহরণ দেখলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক বা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। এবার চলে আসে হচ্ছে আর্বোরেটাম। এখানে হচ্ছে একদম যে সমস্ত প্রাণীগুলো হচ্ছে বিরল, ঠিক আছে,
সেই সমস্ত প্রাণীগুলো উদ্ভিদদের, বিরল উদ্ভিদ বা খুব কম দেখা যায় সেই সমস্ত উদ্ভিদদের, বিরল বা দুষ্কর যাকে বলে, যাদের খুব চোখে পড়ে না এরকম বা দুর্লভ, সহজে পাওয়া যায় না, এই সমস্ত উদ্ভিদদের সংরক্ষণ করা হচ্ছে কোথায়? আর্বোরেটামের মধ্যে। এটা কোথায় আছে? গোয়াতে। ঠিক আছে, তারপরে চলে আসে হচ্ছে মিউজিয়াম। মিউজিয়াম আমরা দেখেছি সংগ্রহশালা, বাংলা কথা সংগ্রহশালা। তাহলে এর মধ্যে কি করা হচ্ছে? যেমন কলকাতার মিউজিয়াম, তাহলে প্রত্যেকটা আমরা একটা করে উদাহরণ দেখলাম। তো মিউজিয়ামের মধ্যে কি কি করা হচ্ছে? বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক জিনিস বা ঐতিহাসিক নিদর্শনকে ওখানে সংরক্ষণ করে রাখা হয়। তাছাড়াও বিভিন্ন ধরনের পুরনো উদ্ভিদ এবং প্রাণীদের নমুনা সংরক্ষণ করে রাখা হয় মিউজিয়ামের মধ্যে। তাহলে এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারছি? বিভিন্ন ধরনের মানে প্রাকৃতিক সম্পদ, উদ্ভিদ ও প্রাণীদের কি করতে পারছি? ওখানে সংরক্ষিত করে রাখতে পারছি। সেই জন্য এগুলো হচ্ছে আদার্স কনজারভেশনের মধ্যে পড়ে। আদার্স কনজারভেশন বা অন্যান্য সংরক্ষণের মধ্যে পড়ে। তাহলে একটা দেখলাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনজারভেশন, একটা দেখলাম ন্যাশনাল কনজারভেশন, আর একটা দেখলাম হচ্ছে আদার্স কনজারভেশন। তো মনে রাখলাম কি দিয়ে? হাজাম দিয়ে। তার আগেরটা মনে রাখলাম হচ্ছে FBZ দিয়ে। তার আগেরটা মনে রাখলাম হচ্ছে C-TWIG দিয়ে। আশা করি মনে থাকবে সকলের। আর তাছাড়াও আরও দুই ধরনের সংরক্ষণ আছে, সেটা দেখছি একটু পরে। এটা আশা করি বুঝতে পেরেছি সবার, মানে সবগুলোর কাজটা দেখলাম আর প্রত্যেকটা একটা করে উদাহরণ দেখলাম। এটা হচ্ছে কাচের জলাধার, যেখানে জলজ উদ্ভিদ ও প্রাণীদের সজীব অবস্থায় সংরক্ষণ করা হয়। এখানে হচ্ছে ঐতিহাসিক নিদর্শন এবং পুরানো কোনো উদ্ভিদ ও প্রাণীদের নমুনা সংরক্ষণ করা হয় মিউজিয়ামে, উদাহরণ কলকাতা। আর্বোরেটাম বিরল উদ্ভিদ, দুষ্কর উদ্ভিদ, দুর্লভ উদ্ভিদ, যেগুলো আমরা সহজে দেখতে পাই না, বা দুষ্প্রাপ্য উদ্ভিদ, সেই ধরনের দেখো কতগুলো নাম হচ্ছে: দুষ্কর, দুর্লভ, বিরল, দুষ্প্রাপ্য, সহজে পাওয়া যায় না, এরকম এই ধরনের উদ্ভিদদের সংরক্ষণ করা হয় আর্বোরেটামের মধ্যে, যেটা দেখছি হচ্ছে কোথায় আছে? গোয়াতে। তারপরে হচ্ছে জুলজিক্যাল পার্ক, এটা তো দেখলামই। আর হারবেরিয়াম, সেটা কি? যে কোনো একটা শীটের মধ্যে বা কোনো একটা কাগজের মধ্যে কোনো একটা উদ্ভিদের নমুনা হতে পারে, কোনো কাটা অংশ, উদ্ভিদের মূল কাণ্ড পাতা ইত্যাদি, বা সমগ্র উদ্ভিদটা যদি আকৃতিতে ছোট হয়, ওটাকে কি করা হয়? শুকিয়ে ওই জায়গাটাকে প্রিজার্ভ করে রাখা হয়, সংরক্ষণ করা হয়, এবং পাশে ওর সম্পূর্ণ তথ্য দেওয়া থাকে। মানে ওই তথ্যটা দেখে আমরা সম্পূর্ণ উদ্ভিদটার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়ে যাব। সেটাকে বলা হচ্ছে হারবেরিয়াম। সেটা কোথায় আছে? হাওড়ার শিবপুরে। আর এটা হচ্ছে ভারতের সর্ববৃহৎ হারবেরিয়াম। আর পৃথিবীর যদি বলা যায় তাহলে সেটা আছে হচ্ছে লন্ডনে। এরকম একটা করে আমাদের উদাহরণ মনে রাখতে হবে, কোনটার কি কাজ সেটা দেখলাম। এবার চলে আসি হচ্ছে বাকি আরো দুই ধরনের সংরক্ষণ আছে। একটা হচ্ছে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ও PBR, পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার। জিনিসটা মাথায় রাখবে, খুব সহজ জিনিস, আমরা বোঝার চেষ্টা করব। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, তাহলে নামটাতে আমরা একটু আইডিয়া পাচ্ছি, যৌথ বনজ ব্যবস্থাপনা। তাহলে এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা কি জিনিস? মানে বনজ সম্পদকে বা জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য গ্রামবাসীরা সরকারের কাছে একটা আবেদন করেছিল যে যৌথভাবে যেন একটা সংস্থা গড়ে তোলা হয়। এটা কোথায় সংগঠিত হয়েছিল? কয়েকটা জিনিস মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে, মেদিনীপুর। বানানগুলো একটু এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে? পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যে, আরাবাড়ি
অরণ্যে কি হয়েছিল, শাল গাছের পরিমাণটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছিল। সেই শাল গাছের পরিমাণটাকে বাড়ানোর জন্য বা ওর হ্রাসটাকে ঘটানোর জন্য কি করেছিল, সেখানকার স্থানীয় লোকেরা মানে ধীরে ধীরে শাল গাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই ধ্বংসের হাত থেকে পুনরুদ্ধার করার জন্য সেখানকার স্থানীয় বাসিন্দারা কি করেছিল, একটা আবেদন করেছিল সরকারের কাছে। সেই আবেদনের সপক্ষে সাড়া দিয়ে ভারত সরকার একটি সংস্থা গড়ে তুলেছিল, যার নাম ছিল হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এর মাধ্যমে কি করেছিল, ওখানকার স্থানীয় লোকেরা অংশগ্রহণ করেছিল, অংশগ্রহণ ও তাদের ব্যবস্থাপনায়, তাদের বলতে ওই স্থানীয় আদিবাসী বা স্থানীয় লোকেদের ব্যবস্থাপনায় কোন কোন উদ্ভিদ, গম, রাবার আর ঔষধ বা ভেষজ উদ্ভিদের, ঔষধি উদ্ভিদের কি হয়েছিল, অরণ্য সৃষ্টি করতে পেরেছিল এবং পুনরুদ্ধার করা হয়েছিল। তাহলে যেই মানে বনজ সম্পদটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল বা বিভিন্ন ধরনের ডিফরেস্টেশনের জন্য, সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করে বা হচ্ছে ওরা একটা আবেদন জানিয়ে একটা সংস্থা গড়ে তুলেছিল ভারত সরকার 1971 খ্রিস্টাব্দে, যেটার নাম ছিল হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। যেটা কোথায় ঘটেছিল, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে শাল গাছকে পুনরুদ্ধার করার জন্য স্থানীয় লোকেরা কি করেছিল, আবেদন জানিয়েছিল এবং তার প্রত্যুত্তরে ভারত সরকার একটা সংস্থা গড়ে তুলেছিল, যার নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যার দ্বারা সেই বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ, ঔষধি উদ্ভিদ, গম এবং রাবার জাতীয় গাছের অরণ্য সৃষ্টি এবং তাদের পুনরুদ্ধার সম্ভব হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটা হলো হচ্ছে কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজার। তারপরে হচ্ছে পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার। কি জিনিস, দেখো যে কোনো একটা স্থানের উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি সম্পর্কে কে জানবে, সেখানকার স্থানীয় বাসিন্দারা। সেই স্থানীয় বাসিন্দারা কেন, যে ওরা সবসময় তাদের পাশে থাকছে, ওই জীবজন্তুগুলোর পাশে। তো এই পাশে থাকার জন্য তাদের যে অভিজ্ঞতা, তাদের যে জ্ঞান, তাদের যে জীবনযাত্রা, সেটা কি করতো ওরা, এটা হচ্ছে এমন এক প্রকার নথি, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, এটা হচ্ছে এমন এক প্রকার নথি বা দলিল, যেখানে কি করতো ওই যে স্থানীয় লোকেরা আছে, তাদের যে গাছপালা বা হচ্ছে যে জীবজন্তুগুলো আছে তাদের সম্পর্কে এদের যে জ্ঞান, ব্যবহার, জীবনযাত্রা, সেগুলো কি করতো এরা নথিভুক্ত করতো সেই দলিলটার মধ্যে, বা সেই নথির মানে তথ্যগুলোকে কালেক্ট করা হতো একটা দলিলের মধ্যে। এই তথ্যগুলো একটা মানে ডাটাবেস তৈরি করা হতো। সেই তথ্যগুলো যেত কোথায়, যে সরকারি দপ্তরে। যাওয়ার ফলে কি হতো, এদের কাছ থেকে যে ডাটাটা কালেক্ট হলো বা যে তথ্যগুলো গ্রহণ করা হলো, যেহেতু ওরা ওর আশেপাশে থাকছে, সেই জন্য ওরা সেখানকার উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিগুলো সম্পর্কে ভালো করে জানবে। সেই তথ্যগুলো কালেকশন করে নিয়ে কি করা হতো, পাঠানো হতো কি সরকারি দপ্তরে। ফলে কি হতো, সেখানে আরো বেশি করে ডাটা কালেক্ট হতো, সংগ্রহ হতো, এবং সেই ডাটাটা পরবর্তীতে কোথায় যেত, স্কুল, কলেজ ও ছাত্রছাত্রীদের মধ্যে, স্কুল, কলেজ ও ছাত্রছাত্রীদের মধ্যে পরে সেটা ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করা হতো। ঠিক আছে, বা তাদের জ্ঞান অর্জনের জন্য সেটাকে প্রচার করা হতো। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। কেন বলা হচ্ছে, ওই যে বারবার বললাম একটাই কথা, যে এটা এমন এক প্রকার প্রামাণ্য নথি বা দলিল,
যেটার মাধ্যমে কি করা হচ্ছে, ব্যাটারি লো, যেটার মাধ্যমে তাদের জ্ঞান, ব্যবহার, জীবনযাত্রা, কার সম্পর্কে, বিভিন্ন ধরনের যে প্রজাতিগুলো আছে, গাছপালা আছে, উদ্ভিদ আছে, সেগুলো সম্পর্কে এদের যে জ্ঞান, ব্যবহার এবং জীবনযাত্রা, সেই তথ্যগুলো কালেকশন করতো। করার পর সেগুলো যেতে হচ্ছে সরকারি দপ্তরে, যাওয়ার পরে সেখান থেকে মানে ডাটাটা আরও বেশি পরিমাণে সেখানে ডাটা পাওয়া যেত, তথ্য পাওয়া যেত। কেন যে এদের কাছ থেকে মানে স্থানীয় লোকেরা যারা আছে তাদের ওদের সম্পর্কে ধারণাটা বেশি থাকার কারণে সেই জন্য সেই তথ্যগুলো শেষে যেতে হচ্ছে সরকারি দপ্তরে, সরকারি দপ্তর থেকে যেতে হচ্ছে স্কুল, কলেজ ও ছাত্রছাত্রীদের মধ্যে সেটা শেয়ার করার জন্য বা জ্ঞান বন্টনের জন্য সেটাকে পাঠানো হতো। তাহলে এটা ছিল তোমাদের হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ও পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। নেক্সট দিন আমরা, আশা করি সকলে বুঝতে পেরেছো, নেক্সট দিন আমরা বাকি পড়াগুলো দেখব, আর আশা করি মানে তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ভালো থাকো সবাই।